ওকে, আপনারা জয়েন্টে থাকেন। আমি রেকর্ডেড ভার্সন শুরু করে দিয়েছি, যাতে করে আপনাদের সময়টা নষ্ট না হয়, আমি দ্রুত শেষ করে দিতে পারি। ওকে, মধ্যপ্রাচ্য ইস্যুতে আমাদের এবার যতগুলো বই দেখলাম, আমি ঘুরে ফিরে দেখলাম ইসরায়েল, ইরান ইসরায়েল, আর গাজা ইস্যু। তারা মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নাই। সিরিয়ার একটা ইস্যু আছে, সিরিয়ার ইস্যু বাদে আপনার ইরান ইসরায়েল ইস্যু, আর আপনার গাজা ইস্যু। এই জায়গাগুলো সৌদি আরব পাকিস্তানের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই ইস্যুগুলো মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ। দেখেন, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে ইসরায়েল চাই সিরিয়া বিভাজন। ইসরায়েল কি চাই? সিরিয়া বিভাজন পরিকল্পনা। কারণ কি? এখানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার প্রভাব বিস্তার করে। আর এর প্রতিক্রিয়ায় আরব বিশ্ব আর তুরস্ক কি চাই? সিরিয়ার অখণ্ডতা। সিরিয়ার অখণ্ডতার অভাব। এর মূল কারণটা কি আমি বলে দিই। যেহেতু আসাদ সরকার সিরিয়া ছেড়ে পালায়ে গেছে, এখন ব্যাপারটা এই সুযোগটাতে ইসরায়েল যাচ্ছে সিরিয়াটাকে ভেঙে ফেলতে, বিভাজন করে ফেলতে। আর আরো বিষয় উত্তর আছে, না এই সিরিয়া যেভাবে ছিল অখণ্ড, সেটা অখণ্ডই থাকে। কিন্তু ওই যে ওইখানে বিদ্রোহ গোষ্ঠী, আর একটা আহ কি জানি ইয়াজুদ ইয়াজুদ গোষ্ঠীটা কি জানি একটা আছে। ওইগুলোর মধ্যে শিয়া সুন্নির একটা ঝামেলা বাজায়া ইসরায়েল চাচ্ছে এটাকে আলাদা করে ফেলতে। কিন্তু আরব বিশ্ব তুরস্ক চাচ্ছে সিরিয়ার অখণ্ডতা রক্ষা। এক্ষেত্রে অখণ্ডতা রক্ষায় কূটনীতিক ও সামরিক ভূমিকা গুলা বিশ্লেষণ। তো এই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে, যে প্রশ্ন বুঝে ফেলতে হবে দ্রুত। যত বেশি বাংলাদেশ আন্তর্জাতিক প্রশ্ন বা এই টপিকের এরিয়া গুলো আপনারা ভালো বুঝবেন, আপনাদের পরীক্ষার জন্য ততটা সহজ হয়ে যাবে। তাইলে ইসরায়েল কি চাই? সিরিয়ার বিভাজন। আসাদ সরকার পলায় যাওয়ার পরে তারা চাই সিরিয়ার বিভাজন। এদিকে আইয়াস কি চাই? আরব বিশ্ব ও তুরস্ক চাই সিরিয়াটা অখণ্ড থাকে। সেক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক এবং সামরিক ভূমিকা পালন করতে হবে। আরব বিশ্ব এই বিষয়ে কি কি কূটনৈতিক ও সামরিক ভূমিকা পালন করছে এটা বিশ্লেষণ করার জন্য। দ্য প্রমিস ল্যান্ড বা গ্রেটার ইসরায়েল ধারণা ব্যাখ্যা। এই ধারণা বাস্তবায়ন আদৌ কি সম্ভব বলে আপনি ইদানিং কনসেপ্ট আসছে, আপনার দ্য প্রমিস ল্যান্ড বা গ্রেটার ইসরায়েল। হ্যাঁ, প্যালেস্টাইন ইস্যুতে জাতিসংঘ বিশেষ প্রভাবশালী দেশগুলোর ভূমিকা। আর আলটিমেটলি এটা যে কোনো বই, আপনি এই সুযোগ থেকে কোনো বই এগুলো পেয়ে যাবেন উত্তরগুলো। যে আসলে বিভিন্ন দেশে কি ভূমিকা, তেমন কোনো ভূমিকা নাই। যা যা আছে সব ভুল। গুলা তারা এইভাবে লিখলে হবে না, এগুলো কিছু ডাটা ফাটা দিয়ে সাজায় সুজায় লিখতে হবে। উত্তরগুলা আপনার অনেকটা আগে থেকে সামারি রেডি করে রাখবেন। অনেকে চাইলে আপনারা উত্তরগুলা বিভিন্ন বই থেকে পড়াশোনা করার পর যে বেশি নোট করতে যায় না, অতিরিক্ত নোট করতে গেলে সময় শেষ হয়ে যাবে। পয়েন্ট আকারে ডাটা আকারে নোট করেন, সেটা আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখেন, দেখবেন। এই প্রেক্ষাপটে আরব রাষ্ট্রগুলার আপনার ভূমিকা সন্তোষজনক কিনা। অবশ্যই সন্তোষজনক না। সন্তোষজনক না কি কি ভাবে সেগুলো একটু আপনারা লিখবেন। তো এটা বারবার যেটা বলছে আবার বলি, মধ্যপ্রাচ্য ইস্যুতে এবার প্রশ্ন হচ্ছে সিরিয়ার অখণ্ডতা, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, তারপর আপনার ইরান ইসরায়েল যে যুদ্ধটা ঝামেলা হইলো সেটা, আর সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা। এবার মধ্যপ্রাচ্য ইস্যু থেকে চারটা প্রশ্নই আছে। যুদ্ধবিরতি একটি দীর্ঘমেয়াদী শান্তির সূচনা নাকি সাময়িক বিরতি মাত্র? এই যুদ্ধবিরতি ইসরায়েল ও আরব দেশগুলোর অভ্যন্তরে জনমত ও রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে হয়ে তুলবে? এই যুদ্ধবিরতির বিষয়টার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা বিষয় জড়িত। যুদ্ধবিরতির বিষয়টা একটু পড়বেন। হ্যাঁ, এটা কি আসলে দীর্ঘমেয়াদী শান্তির সূচনা, না এটা সাময়িক বিরতি মাত্র? এগুলো আপনার উত্তরগুলোর সপক্ষে সপক্ষে যুক্তি আছে, ওই যুক্তিগুলো পড়বেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার 20 দফা দফা সমষ্টি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি গাজা সম্পর্কিত প্রশ্ন একটা আসবেই, আমি যতটুকু বুঝি আর কি, আমার ক্ষুদ্র ক্ষমতায় বা ক্ষুদ্র জ্ঞান। তো এই জায়গায় এই চারটা প্রশ্ন, তিন চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি মনে করি না আসলেও, এখন পরীক্ষাতে প্রশ্ন কমন পড়লো না, আমার কোথাও একটা মাথায় রেখেন, পরীক্ষাতে প্রশ্ন কমন পড়লো না, টপিক কমন পড়লো, মানে গাজা ইস্যু আসলো কিন্তু গাজার প্রশ্নটা আসলো না। তখন আপনারা কি করবেন? তখন আসলে মনে রাখবেন যে আপনি যে ইস্যুটা পড়ছিলেন সেই ইস্যুটাকেই ওই প্রশ্নের আঙ্গিকে জাস্ট সাজাই দিবেন। তো আপনি তো বাইরে কিছু পারেন না, আপনি গাজা সম্পর্কে, ইসরায়েল গাজা যুদ্ধ সম্পর্কে যা জানেন সেটাই আপনি কি করবেন, মডিফাইড আকার ওই প্রশ্নটাতে কি চাইছে সে অনুযায়ী আপনি লিখে দিবেন। এটাই টেকনিক। এই জন্য প্রত্যেকটা ইস্যু আপনি আগে জানবেন, ইস্যু গুলোতে ঝামেলা করতে কিছু রয়েছে, বর্তমানে কোন অবস্থা আছে,
ভবিষ্যতে আপনি এর সমাধান হিসেবে কি জন্য করবেন। এই তিনটা অ্যাঙ্গেলে আপনার হচ্ছে উত্তরগুলো রেডি করে রাখবেন। প্রস্তুতির দিক দিয়ে করুন, আপনি হচ্ছে ওই প্রশ্নের উত্তরটাকে সাজায় গুছিয়ে দিয়ে আসবেন। আপনি হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আপনার হুবহু নাই করতে পারেন। Okay? আপনি কি মনে করেন শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন ও ইসরায়েলকে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে? আপনি কি এই বক্তব্যের সাথে একমত? প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের টেকসই সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? এইগুলো হচ্ছে আপনার তো স্বাভাবিক প্রশ্ন, এগুলো বুঝিনি, এগুলো আসবেই, এগুলো ঘুরে ফিরে বিভিন্ন ভাবে আসবে। ইরান ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক তাদের যে দ্বন্দ্ব সেটা নিয়ে আলোচনা করতে পারি। তো এগুলো নিয়ে তো অবশ্যই আপনারা পড়বেন। হ্যাঁ, তারপর হচ্ছে হরমুজ প্রণালী ইরান যদি বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েল সম্পর্কে প্রশ্ন। সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ভূরাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে নেটো নিয়ে প্রতিরক্ষা যুগ গড়ে ওঠার সম্ভাবনা কতটুকু? এগুলো আপনারা হচ্ছে বই পাবেন। এটা হচ্ছে সাম্প্রতিক চুক্তি দেয়, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ওকে। তারপর আমরা যাই বাংলাদেশ যুক্তরাষ্ট্র, এখন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি। এখন হচ্ছে কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক এগুলা নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এবং এর উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবটা কেমন, এবং সেটা বাংলাদেশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র আগের সম্পর্ক বাণিজ্য সম্পর্ক, তারপরে ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতি আর শুল্ক নীতির প্রভাবে আমাদের করণীয় কি, এই বিষয়টা সম্পর্কের 50 বছরের পূর্তিতে চীন বাংলাদেশ সম্পর্কের গতি প্রকৃতি, বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা কি আপনি দুইটা গেল। তৃতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক, বাংলাদেশ ভারতের সম্পর্ক কি, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আমাদের তিন সম্পর্ক হচ্ছে হয়ে যাবে। এবার আসেন আমরা দক্ষিণ এশিয়ায় এসে বাগরাম ঘাটি পুনরায় যুক্তরাষ্ট্র দখলে নিলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি পরিবর্তন করতে পারে? এটা মেবি বাগরাম ঘাটি, এটা হচ্ছে আপনার ইয়েতে যে আপনার আফগানিস্তান, যে হ্যাঁ আফগানিস্তান থেকে হচ্ছে আপনার আমি এটা শুধু নিয়ে গেছিল আমাদের 14 জুন 20 এর সময়, 15 জুন এই সময় আমরা হচ্ছে মোটামুটি মিলাই নিয়ে আনসার করছি। 14 জুন 20 সময় নিয়ে গেছিল। এখন সেইখানে যদি আবার 200 সৈন্য পাঠায় তাহলে এই যে দক্ষিণ এশিয়ায় আবার হচ্ছে ভূ রাজনীতি কি কি হবে, সেটা দুটি এটা বিভিন্ন ইউনিটিও আছে বা বিভিন্ন দিকেও আছে। নেপালের সরকার পতন, ওই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মধ্যে সরকার পতন হয়েছে, দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য এটা ইতিবাচক না নেতিবাচক, আপনি বিশ্লেষণ তথ্যপত্র দিয়ে এগুলা বিশ্লেষণ করতে ব্যর্থ। অথবা নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপ্লবের মধ্য দিয়ে রাজনৈতিক ও সামাজিক যে পরিবর্তন গুলো কিভাবে নেই ওই বৈপরীত্য সৃষ্টি করে, মানে এটা আসলে এই আন্দোলন গুলো অনেকটা কাছাকাছি কিনা এই বিষয়গুলো নিয়ে আপনি জানতে চান। আপনারা এইসব প্রশ্নের উত্তর যখন করতে যাবেন কোনো গণিতা দিয়ে শুরু করবেন না, দিয়ে শুরু করবেন টাকা দিয়ে, টাকা দিয়ে করে বুঝতে পারছেন এখন তো 4টা করে প্রশ্ন আনসার করতে হয়। ওকে। আইপিএস, আইপিএস মানে বা কোর্স। হ্যাঁ, আইপিএস বা মানে ইন্ডিয়ান প্লেন প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, এই অঞ্চল মানে আমাদের যে অঞ্চলটা আমাদের ইন্দো প্যাসিফিক ইন্ডিয়ান প্যাসিফিক প্রশান্ত মহাসাগর প্যাসিফিক যে অঞ্চলটা আছে, এই এলাকার কৌশল কেমন? হ্যাঁ, এই এলাকার ওই যে আইপিএস বলতে কি বোঝায়, এবং হচ্ছে অবাধ উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মধ্যে পার্থক্য কি? অবাধ ইন্দো প্যাসিফিক আর হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জের সম্ভাবনা বেশি। আসলে এই অঞ্চলের দিকে হচ্ছে আমেরিকা থেকে রাশিয়া চাইনা সবাই মধ্যস্থ, এবং দেশের ভারতের একটা সবাই একটা আধিপত্য বিস্তারের একটা ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই অঞ্চলের শান্তি নিরাপত্তার বিষয়গুলো আপনার চ্যালেঞ্জ এবং সম্ভব না, এগুলো বিশ্লেষণ করে আপনাকে সেটা নোট নিতে হবে। তো এগুলো তো করবেন। এটার সাথে আমরা ওই যে দক্ষিণ চীন সাগরের বিরোধের কারণগুলো এটা কানেক্ট করি, তখন ইন্দো প্যাসিফিক এর সাথে হচ্ছে দক্ষিণ চীন সাগরের প্রায় কাছাকাছি। হ্যাঁ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি, আইপিএস কি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব কি, আইপিএস ও বাংলাদেশের সম্ভাবনা ঝুঁকি বিশ্লেষণ করবো। বাংলাদেশ তো এটা এবার বাংলাদেশের সম্ভাবনা ঝুঁকির বিষয় আছে। কেউ আমেরিকা যাইতে পারে, যে হচ্ছে চাইনা যাইতে পারে, যে আইপিএস এর জায়গাটা দখল রাখার জন্য তারা হচ্ছে বাংলাদেশে একটা ঘাঁটি করবে।
তো এই জায়গাগুলো তো তাদের কৃষির বিষয় থাকে। ওকে, বাংলাদেশ এটা ভারতের আমাদের আগে যৌথ নদী কমিশন বা পানি ন্যায্যতা নিয়ে প্রশ্নগুলো এখন আসে না। এখন আসার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের তিস্তা বা চালান গুলো বেশি পৃথিবীর নাই। কারণ আমাদের ন্যায্য পানির প্রাপ্যতা নিয়ে প্রশ্ন একটা বুঝতে পারে ভারত বাংলাদেশের সম্পর্ক। সেক্ষেত্রে আমাদের আপনার কাছে যদি ইয়ে চাইবেন, এক্ষেত্রে আপনার আমাদের করণীয় কি? আমরা কি করলে এটা পাইতে পারি? মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান ভারত বিরোধিতা একটা মানে বিষয় আছে। এর কারণগুলো কি? হ্যাঁ, এগুলা সিম্পল কারণ। এগুলো হচ্ছে ভারতের আধিপত্য, ভারতের হচ্ছে অর্থনৈতিক বিষয় ইয়ে করা, ভারতের বিভিন্ন রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা, বিভিন্ন বিষয় দিয়ে হচ্ছে আপনার এই বিষয়টা থেকে হচ্ছে আপনি ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ে হচ্ছে ভারতকে আমাদের বিভিন্ন দেশগুলো থেকে চাপ দেওয়া, অর্থনৈতিক ব্যাপার-স্যাপার। এগুলোর জন্য হচ্ছে ভারত বিরোধী যে একটা মনোভাব তৈরি হয়ে গেছে। এই বিষয়গুলো হচ্ছে আপনার আলোচনা আসবে। তো বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশ তিন দ্বিপাক্ষিক সম্পর্কের বাস্তবতায় সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি চীন ও ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র ব্যালেন্সিং ভারসাম্য নীতি। বাংলাদেশ কি আসলে চীনের দিকে ঝুঁকে যাবে না ভারতের দিকে ঝুঁকে যাবে? এটা কি ঝুঁকে যাওয়া উচিত না হচ্ছে ব্যালেন্সিং খেলা উচিত? যখন বাংলাদেশ কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাবে, চীন গুরুত্ব দেওয়া শুরু করবে, সেই দিকে আসলে ভারত গুরুত্ব দিবে। কারণ অল্প স্বাধীন রিস্ক আছে, বাট ভারসাম্য নীতিটাই আমাদের কাছে সবচেয়ে মানে সহি মনে হয়। আর কি। বাংলাদেশ বা চীনের মধ্যে যে সম্পর্কটা, সেটাকে কিভাবে ব্যালেন্স করবে, এটা হচ্ছে আপনারা ওই প্রশ্নগুলোতে ডাটা আকারে ইয়েগুলা পয়েন্ট গুলো লিখবেন। এই প্রশ্ন পয়েন্ট গুলো আপনার বিষয় শুনতে, তাহলে কি ডলারের ভিতর পাঠতে যাচ্ছে? এগুলা জাস্ট একবার তারপর হচ্ছে বৈদেশিক বাজার, বৈশ্বিক মন্দা, বৈশ্বিক অর্থনীতি, বৈশ্বিক বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ, এগুলা বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে একটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে বৈশ্বিক অর্থনীতি নিয়ে আমাদের এই জায়গাটা। এখন হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া বিশ্ব অস্ত্রের যন্ত্রণা কারে কারে চাপে রাখবে, কারে প্রেসারে রাখবে, এগুলো থাকবে না। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এনপিটি, হ্যাঁ, নন প্রলিফারেশন ট্রিটি যেটা, এটা হচ্ছে আপনার সুচিন্তিত মতামত। এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, মানে রাশিয়া বলতেছে আমরা পরমাণু পরমাণু বিষয়ে যাবো না, আমরা পরমাণু অস্ত্র বাড়াবো, আমেরিকা বাড়াবে, চায়না বাড়াবে, মানে অস্ত্র আমি পারমাণবিক অস্ত্র বাড়াইতে চাইতেছি। এই যে তারা বাড়াইতে চাইতেছে অস্ত্র, এটা আসলে ফিউচার, এটা আসলে ফিউচার, এই বিষয়টা বলতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার মূল কারণ এটা। এটা হচ্ছে পয়েন্ট আকারে আপনার অনেকগুলো প্রশ্ন পয়েন্ট থাকে, এটা অর্থনীতি বিষয়ের জন্য থাকে। সে কি কি প্রাণ কার্ড খেলছে যেগুলো কারণে সে আবার জয় হয়েছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণ, আপনি কি মনে করেন রাশিয়া থেকে যুদ্ধের যেতে আসার সম্ভাবনা থাকবে? রাশিয়া ইউক্রেন অল টাইম হট টপিক। যুক্তরাষ্ট্রের সরকার মধ্যে থেকে বৈশ্বিক বাজারে এর খরচ, এটা কি করে নিবে? এরপরে গুরুত্বপূর্ণ না কাজ করে দিবে। বাংলাদেশ সম্পর্ক, এগুলা এগুলা একটু ব্যালেন্সিং, যে এগুলা এগুলা সম্পর্ক, এইটা গুরুত্বপূর্ণ। কূটনীতি, যুক্তরাষ্ট্রের সামাজিক কূটনীতির প্রভাব বাংলাদেশের বাণিজ্যে চ্যালেঞ্জ সম্ভাবনা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। হচ্ছে আমার উপরে যারা শুল্ক দিচ্ছে তাইতে, আর অন্যদের উপরে যে চ্যালেঞ্জ শুল্ক দেওয়ার কারণে তারা আটকে যাবে এবং আমি সেটাকে স্যার করবো, এটা স্যার আমার সম্ভব। কথা একটু স্যার ভেঙে ভেঙে আসছে স্যার, একটু কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ, এখন একটু একটা প্রবলেম করবে তো। এখন আমরা শেষ করে দিলাম, আমাদের মোটামুটি প্রশ্ন শেষ। তো এই যে এই প্রশ্নটা একটু শুল্কনীতির প্রশ্নটা ইম্পর্টেন্ট, কিয়োটো প্রোটোকল জলবায়ুর সাথে কানেক্টেড, এটা ইম্পর্টেন্ট। তো প্রশ্ন মোটামুটি অনেকগুলা হয়ে গেছে, কিন্তু এগুলো কিছু করার নাই, এগুলো আপনাদের করতে হবে। যারা হচ্ছে কম বেশি এগুলা করতে হবে। এখন দেখা গেছে এগুলোর জন্য আপনি
দেখা গেছে যে একটা প্রশ্ন নাম্বার থাকে কত, 5টা প্রশ্ন উত্তর করতে হয় 10 নাম্বার, আগে ছিল 50, এখন 12 করে, 12.5 করে। হ্যাঁ? 12.5 করে বলে আপনি দেখা গেছে 500 পেজ, 7 পেজের মতো করে লিখবেন। আর আমি তো বলছি ডেটা বা বক্স দিলে, লিখিত আকারে দেওয়া ডাটা দিলে দেখা গেছে আপনার পেজের পরিমাণ এমনি বেড়ে যাবে, 6-7 পেজ হয়ে যাবে। এবং প্রথম প্রশ্নটা 20 পেজ, পরের প্রশ্ন, শেষ প্রশ্নটা 2 পেজ, এমন যেন না হয়। প্রথম প্রশ্নটা যতই ভালো করেন, 6 পেজের জায়গায় 8 পেজ লিখবেন, 7 পেজ লিখবেন, 7 পেজ লিখবেন, আর বেশি লিখবেন না, শেষ করে দিবেন। এবং শেষে প্রশ্নটা আপনি স্যার পেজের বিষয়টা যদি আবার একটু ক্লিয়ার বলতেন, আমি না আপনার কথাগুলো বুঝতেছি না, কোনটা, ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। ওই যে কত পেজ লিখবো একটা প্রশ্নের জন্য, এটা একটা বলতেছিলেন, এটা প্রশ্নের বুঝি জন্য নাই। নাম্বার তো 12.5 করে থাকবে, 4টা প্রশ্ন থাকবে এই ইয়াতে, বাংলাদেশের 4টা প্রশ্ন থাকবে ইংরেজিতে। তো আপনি আর ইয়েতে আন্তর্জাতিকে, তো বাংলাতে এক একটা 12.5 করে, 12.5 করে হলে আপনি মিনিমাম 6-7 পেজ লিখবেন। এবং 6-7 পেজ লিখতে গিয়ে দেখা গেছে একটা প্রশ্ন আপনি এত ভালো পারেন, 12 পেজ লিখে ফেলেন, আরেকটা প্রশ্ন আপনি কম পারেন, 3 পেজ লিখেন। এটা করবেন না। যেটা ভালো পারেন সেটা 5 পেজ, 6 পেজের জায়গায় আপনি 8 পেজ লিখবেন, কিন্তু এর বেশি লিখতে যায় না। আর যেটা একদম পারেনও না, সেটা সময় যখন বেঁচে যাবে তখন আপনি আহ 6 পেজের জায়গায় 5 পেজ লিখবেন, কিন্তু এর কম লিখবেন না। প্রশ্নের স্ট্যান্ডার্ড ঠিক রাখবেন, কারণ হচ্ছে আপনি যেটাতে 20 পেজ দেখছেন, সেটাতে আপনার 12.5-তে আপনার সর্বোচ্চ 10-এ বেশি দিবে না, সর্বোচ্চ 10-ও দেয় না, 8-9 দিবে। আর যেটা আপনি হচ্ছে ওই করলেন, ওইটা যদি আপনি এবার দেখে আসেন, আপনার হচ্ছে 6-7 দিবে। তাহলে আপনি বুঝতে হবে যে আপনি ওই ভালো পারাটা থেকে কিন্তু না পারাটা নাম্বার পার্থক্য কি। তাহলে আপনি এইভাবে হচ্ছে প্রশ্ন আনসারের ক্ষেত্রে আপনার গুরুত্ব দিবেন, মানে ব্যালেন্স রাখবেন। একটা প্রশ্নের একদম নেই, একটা প্রশ্ন দেখেন দেখা গেছে যে অনেক সময় ওই রকম আছে যে আমি সাদা, আমার সাথে একটা কালা, দেখা গেছে যে আমি হচ্ছে একটু কালো মানুষ, মানে আমি একটা ফর্সা মানুষের সাথে সামনে দাঁড়াইলাম, এখানে তুমি সাদা কালো ডিটারমাইন করাটা সো ইজি হয়ে যাবে। কিন্তু দেখা গেছে যে আমি আপনার সাথে সাধারণভাবে একা এসে দেখা করলাম, না, এখানে হচ্ছে আমি সাদা না কালো এটা আপনার মাথায় অনেক সময় আসবে, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই একটা প্রশ্ন উত্তর অনেক ভালো, একটা প্রশ্ন উত্তর মান খারাপ হয়ে যাবে, টিচার অটোমেটিক খারাপ নাম্বার কমে ফেলবে, বুঝছেন? সুতরাং আপনারা এভারেজ দিবেন, যেন নাম্বারটা এভারেজ। অবশ্য যেটা ভালো লিখতে পারেন সেটা ভালো লিখবেন, কিন্তু ওই সময়ের মধ্যে লিখবেন। সময়ের ক্ষেত্রে বিন্দু মাত্র লোভ করা যাবে না পরীক্ষার হলে, সময়ের ক্ষেত্রে বিন্দু মাত্র লোভ করা যাবে না। মানে আপনি একটা কিছু বেশি পারেন, এটা বেশি লিখে পারবেন, এই লোভটা করতে যাবেন না কখনো, হলে ধরা। হ্যাঁ, সময় যতই ভালো করেন এটা 1 মিনিট হলে বেশি দিবেন, তারপরে শেষ করবেন। কিন্তু এই জন্য বলছি যে অপ্রয়োজনীয় কথা লিখতে না লিখে দিয়ে ডাটা দেওয়া শুরু করুন, ডাটা শেষ হলে কিছু আপনার নিজের বক্তব্য পয়েন্ট দিয়ে দিয়ে দিতে পারবেন। আর এই প্রথম যে যায় না। স্যার কথাগুলো বোঝা যাইতেছে না। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, আমার কথা কি শোনা যায় আর স্যার? 2 মিনিট পরে বলেন, আর 2 মিনিট পরে বলেন, আমি শেষ করে দিচ্ছি। যে প্রশ্নগুলা আপনার হচ্ছে রচনার সাথে মিলে যায় সেটা রচনার সাথে, যেমন এলডিসি টেলডিসি, এগুলা ওই রচনার মধ্যেই মার্ক একসাথে নোট করে ফেলবেন। যেগুলো রচনার সাথে যায় না সেগুলো আপনার আলাদা করে ওই যে পয়েন্ট আকারে ডাটা দিয়ে নোট করে রাখবেন বাংলাদেশ আন্তর্জাতিকের খাতায়। পরীক্ষার হলে ওই বাংলা রচনা, বাংলা পরীক্ষার সময় বাংলাদেশ আন্তর্জাতিক খাতা নিয়ে যাবেন, আবার বাংলাদেশ আন্তর্জাতিক পরীক্ষাতে বাংলা খাতা নিয়ে যাবেন। তো 2টা খাতা একসাথে নিয়ে যাবেন, দেখেছে পরীক্ষার হলে 2টা মিলে দিলে রিভিশন দিয়ে পরীক্ষার পর হলে ডুববে না। এই ছিল আমাদের বিষয়। আমি এখান থেকে যতটুকু সম্ভব কমিয়ে, প্রশ্নের পরিমাণ কমিয়ে, হ্যাঁ, যতটা সম্ভব আপনাদের হচ্ছে কমানোর চেষ্টা করব, কমিয়ে মানে কমায় বাদ দিয়ে না, মানে যেটার সাথে যেটা মিশে যে মার্চ করে ফেলে প্রশ্নের পরিমাণটা আমি কমায়, আমি যে এই হচ্ছে আজকে কাল এর মধ্যে নোটস রেডি করে আপনাদের হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা, ইংরেজি, এগুলো হচ্ছে আপনাদের যত পিডিএফ সহকারে আগামীকালকের মধ্যে সব নোটস আপনাদের প্রোভাইড করে দিব। আগামীকালকে কোনো ক্লাস হবে না, আগামী শুক্রবার পর্যন্ত আপনাদের কোনো ক্লাস হবে না, আগামী শনিবার আপনাদের হচ্ছে আহ ক্লাস হবে। এই সপ্তাহে আর আপনাদের কোনো ক্লাস হচ্ছে না, শনিবারে হচ্ছে আপনাদের ম্যাথ বিজ্ঞান ক্লাস হবে, আর শনিবার হচ্ছে আপনাদের জেনারেল অংশটা মোটামুটি শেষ করবে।
যাদের অ্যাডমিশন শেষ হয় নাই, আপনার হচ্ছে অ্যাডমিশনটা একটু কনফার্ম করে নিন। আপনার কয়েকজনের অ্যাডমিশন বাকি আছে। এই হচ্ছে বিষয়, আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বলেন। স্যার হচ্ছে কিছু বলেন। প্রশ্ন থাকে না যে ইয়েস নো টাইপের প্রশ্ন, যে আমাকে কিছু একটা বলতে হবে এখানে আমি একমত কিনা, তারপর হচ্ছে যে এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা আনসার দেওয়া লাগবে, তারপর আমার উত্তরটা শুরু করতে হবে। এখন আমি যদি কোনো টপিকের হচ্ছে উত্তরটা এইভাবে না জানি, তখন এই ক্ষেত্রে আমি কি পলিসি মেনটেন করবো স্যার? ওই স্ট্র্যাটেজি, আপনি হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আনসার দিবেন, আপনি কেন সরাসরি উত্তর দিতে যাবেন? আর এই ধরনের প্রশ্ন এবং থাকে না। স্যার, এই যে আমি একটা প্রথমত যদি হচ্ছে, প্রশ্ন প্রশ্ন আমি একটা প্রশ্ন বের করছি স্যার, এই প্রশ্নটা আমি আপনাকে বলি। বলেন এই যে এরকম একটা প্রশ্ন বের করছি, যেটা হচ্ছে সম্প্রতি আপনার পেপারে আসছে আর কি, এরকম যে বলেন। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সাম্প্রতিক চুক্তি কি রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করবে, নাকি যুদ্ধকে দীর্ঘায়িত করার একটা পথ খুলবে? এখন স্যার আমি যদি এই টপিকটা সম্পর্কে কোনো কিছুই না জানি, ধরেন স্যার আমার কমন পড়লো না, একটু হালকা হুম, পাতলা ঝাপসা জানি, তখন কি আমি মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটাই আনসার করব, না কিভাবে কি করব স্যার একটু বলে দেন। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। আচ্ছা, আপনি এই প্রশ্নটা তো আমাদের এখানে মনে ছিল, একটু আগে দেখলাম আপনার আন্তর্জাতিক বিষয়গুলি তো না, ইউক্রেন রাশিয়ার বিষয়ে। দাঁড়ান দাঁড়ান, আমি এই যে একটু আগে দেখলাম, মনে হয় এটা আমরা পড়ছি। আচ্ছা, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণ, আপনি কি মনে করেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে? না, এটা একটু অনেকটা একটু অন্যরকম, এটা কাছাকাছি আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ইউক্রেন আর কি রাশিয়া, আমি আমার মতামতটা বলবো আমি কিভাবে লিখতাম। তুমি প্রশ্নটা আরেকবার বলেন। স্যার আমার প্রশ্নটা কি আবার বলবো? আরেকবার বলেন এবং এই প্রশ্নটা আপনি গ্রুপে শেয়ার করে দিন। তারপরে বলেন, আপনি হচ্ছে প্রশ্নটা বলুন। স্যার এটা প্রশ্নটা ছিল যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সাম্প্রতিক চুক্তি কি রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করবে, নাকি তা যুদ্ধকে দীর্ঘায়িত করার একটি পথ খুলবে? বাংলাদেশের এখানে অর্থনীতিতে আর আপনি গুরুত্ব এটা আমি এটা পত্রিকাতে পাইছেন না? আপনি পত্রিকাতে যদি পেয়ে থাকেন তাহলে আপনি একটু আবার জি, জিনিস খেয়াল করবেন। আপনি হচ্ছে এই ধরনের প্রশ্ন উত্তর জীবন আপনি এক পক্ষে উত্তর দিতে যাবেন না। ঠিক আছে? এগুলো এক দুই পক্ষ পক্ষে উত্তর দিব দিতে। না স্যার, এটা বললেন। না, হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি দিবেন। আপনি হচ্ছে এই দুইটা উত্তরের মধ্যে যে দিকে হচ্ছে ভারী মনে হবে সেটার দিকে আপনি ডেটা বেশি দিবেন। যেমন আপনি যে পক্ষে যাবেন, যেমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই চুক্তিটা যুক্তরাষ্ট্র এবং এর যুদ্ধকে আপনার হচ্ছে অনেকটা আহ দীর্ঘায়িত করলো, মনে করেন আমার কাছে মনে হচ্ছে। কারণ কি, এইখানে আপনি কিছু বিষয় হচ্ছে মানে কমপ্লিট, বা আপনি হচ্ছে যে চূড়ান্ত নিষ্পত্তি না করি একটা আপাত দৃষ্টিতে হচ্ছে থামার ব্যাপার। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে মতবিরোধের একটা ব্যাপার আছে। সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক যে মতবিরোধ, যেটা আইডিওলজিক্যাল প্রবলেম, এগুলো আলটিমেটলি কখনো সমাধান হবে না, এগুলা নিয়ে করতে থাকবে। আর আমেরিকা এই ধরনের সমস্যার সমাধান এখন অত সহজে করতে চাইবে না। আমেরিকা চাইতেছে হচ্ছে নেটোর মাধ্যমে রাশিয়া ঘিরে ফেলার একটা চিন্তা ভাবনা। সুতরাং দেখা গেছে যে এই ক্ষেত্রে ইউক্রেনকে সেভ করার জন্য হয়তো আমেরিকা সাম্প্রতিক সময়ে সাময়িক একটা চুক্তি করছে, যেটা হচ্ছে রাশিয়াকে কোন রকম থামানোর জন্য। হ্যাঁ, এইটার মধ্যে এই না যে বিষয়টা হচ্ছে এক্ষেত্রে নেটওয়ার্ক এক্সপানশনের মাধ্যমে আলটিমেটলি রাশিয়াকে ঘিরে ফেলার যে চেষ্টা, সেটা থেকে বেঁচে আসার জন্য রাশিয়া সবসময় সে এই বিষয়ে সজাগ থাকবে এবং সচেতন থাকবে। তখন আলটিমেটলি এই যে যুদ্ধর বিষয়টা এখানে সমাপ্ত হবে না, এটা দিন দিন আস্তে আস্তে এই জায়গাটা দীর্ঘায়িত হতেই থাকবে। ইউক্রেন ক্রিমিয়া নিয়ে যে হচ্ছে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, এই জিনিস আমার কন্টিনিউ হতে থাকে। তো আমি হচ্ছে কি এই যে নির্ধারিত হবে যে মতামতটা দিব, আর এক্সপ্লেনেশনের জায়গাতে হচ্ছে ব্যালেন্সও করে একটা আনসার দিব। আবার হচ্ছে ওই যে এটা কমাইতে পারে, এই সময় ইয়াটা ঝুঁকিটা কমাইতে পারে, এই পক্ষে আমি হচ্ছে কিছুটা যুক্তি দিব। বুঝছেন? এই ধরনের প্রশ্ন আসলে আপনি এক পক্ষে উত্তর দিতে দেন না। মানে হচ্ছে আপনি এই ধরনের প্রশ্নের উপরে নিজেও জানা নাই
আচ্ছা, বাকিদের কি একই প্রবলেম হচ্ছে? একটু রেসপন্স করবেন, আমি স্যারের কথা বুঝতে পারছি না। জি, কেটে কেটে আসতেছে অনেকক্ষণ থেকে। হ্যালো, আশা করি রেডি। স্যার ও আপনার কথাটা একটু কেটে কেটে আসছে স্যার, হ্যাঁ একটু এই জন্য স্যার। আচ্ছা আমি ও হ্যাঁ, সবার কথা এখন কেটে কেটে আসতেছে, এখন নেটটা দুর্বল হয়ে গেছে সব জায়গাতে। যেটা হচ্ছে, আমার কথা হচ্ছে এই ধরনের প্রশ্নের উত্তর আমেরিকা, সিআইএ, এফবিআই, খুদ রাশিয়া কেউ জানে না যে এরা এদের এই সমস্যার সমাধান কোন দিকে যাবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আপনি মনে করবেন যে হচ্ছে এই দিকে এটা যাওয়ার সম্ভাবনা আছে, দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটা পজিটিভ পক্ষ লিখবেন যে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটার মাধ্যমে এটা কিছু সমাধান আসবে, এটার মাধ্যমে এই যুদ্ধটা নিষ্পত্তি হবে, এটা হচ্ছে থেমে যাবে এই সেই। তারপর আপনি এটা আবার অপোজিট পয়েন্ট ব্যাখ্যা দিবেন যে না, এটার মাধ্যমে এই জিনিসগুলো যদি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হয় এবং রাশিয়ার যদি আমেরিকার যদি নেটোকে এক্সপানশন করার ইচ্ছা থাকে, আমেরিকা যদি রাশিয়াকে ঘিরে রাখার চেষ্টা করে থাকে, আমেরিকা যদি গণতন্ত্র এবং রাজনৈতিক মনোভাবের যে আইডিওলজিক্যাল দ্বন্দ্ব সেটা আমেরিকা বজায় রাখতে চায়, আমেরিকা যদি মনোপলি পাওয়ার যে জিনিসটা হচ্ছে পৃথিবীতে এককভাবে আধিপত্য করার চিন্তা ভাবনা ধরে রাখতে চায়, ultimately আমেরিকার সাথে এই দ্বন্দ্ব থাকবে। এবং এমন হতে পারে এই দ্বন্দ্বটা অনেকটাই ইউক্রেনকে এই যুদ্ধের মধ্যে একটু এতদিন যে ক্লান্ত হয়ে গেছে সেটাকে হচ্ছে শক্তি সঞ্চয়ের জন্য একটা সাময়িক বিরতি মাত্র। সুতরাং এই জায়গাতে আমেরিকা ইউক্রেনের এই যে পজিশনটাতে রাশিয়া যুদ্ধটা আরো দীর্ঘায়িত হবে। এইটা দিকে দিলেন প্রাথমিকভাবে কিছু পজিটিভ উত্তর দিলেন, দুই পক্ষের উত্তরে দিবেন। এটা হচ্ছে বিশ্লেষকদের উত্তর। আর আপনি এক পক্ষের উত্তরে চলে যাবেন, তাহলে তো স্যার, আপনি আমি হয়ে এটাই গেলেন জানতে এক্সপার্ট। চাচ্ছিলাম যে দুই এক্সপার্ট পক্ষেরই তো আন্তর্জাতিক উত্তর এক্সপার্ট দেওয়া হয় না। লাগবে আর কি। হ্যাঁ, এই ধরনের জি স্যার। প্রশ্নগুলোতে আপনি দুই পক্ষ দিকে দেবেন। প্রাথমিক যে পক্ষের দিকে দুর্বল উত্তর দিবেন সেটা একটু আগে লিখবেন, শর্টকাট লিখবেন। তারপরে হচ্ছে আপনারা ব্যাখ্যা দিয়ে যেটা দিকে আপনার মতামতটা বেশি যাবে সেটা দিবেন। জি স্যার, ওকে, ক্লিয়ার, বুঝতে আপনাদের পারছি। আজকে পরে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা পরে গ্রুপে মেসেজ করেন, আমি ইনশাআল্লাহ ওগুলো উত্তর দিব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের next class আগামী শনিবার। হ্যাঁ, আপাতত আমাদের এই যে বিষয়গুলো পড়াইলাম এগুলো আপনারা পড়েন। আমি পিডিএফ দিব। সবাই হচ্ছে আপনাদের রেজিস্টারে বাকি তারা কনফার্ম করুন। হচ্ছে নোট আকারে রেডি করে দিয়ে দিন। সবাই ভালো থাকবেন।